আমাদের আজকের পাঠ বাংলাদেশের সমাজ। এই পাঠ শেষে শিক্ষার্থীরা সমাজ বিকাশের স্তরগুলোর আর্থসামাজিক ও সাংস্কৃতিক অবস্থা বর্ণনা করতে পারবে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি তানজিলা সিদ্দিকা, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের ষষ্ঠ শ্রেণীর সমাজবিজ্ঞান বিভাগের একজন সহকারী শিক্ষিকা। দীর্ঘদিন তোমাদের সাথে কোনো ক্লাস নেওয়া হচ্ছে না, তাই আমি আশা করি আমার এই ক্লাসটি অনুসরণ করে তোমরা কিছুটা হলেও উপকৃত হতে পারবে। উপরে এতক্ষণ তোমরা কিছু ছবি দেখলে, ছবিগুলো দেখে কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ ছাত্রীরা, আজ আমি তোমাদের পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়ের আলোচনা করব। এই অধ্যায় আলোচনা করার আগে আমাদেরকে জানতে হবে সমাজ কি। এখানে দেখতে পাচ্ছ আমি এক কথায় লিখেছি, একতাবদ্ধ মানব গোষ্ঠীকেই বলে সমাজ। আমাদের এই অধ্যায়ের সমাজ বিকাশের বিভিন্ন স্তর পার্ট 3 ও 4 আমাদের আজকের আলোচনা। আমরা তাহলে চলো মূল পাঠে চলে যাই। আমি এখানে তোমাদেরকে সমাজ বিকাশের বিভিন্ন স্তরগুলো লিখে দেখিয়েছি। তোমরা এটি তোমাদের পাঠ্য বইয়ের 42 নম্বর পৃষ্ঠায় দেখতে পাবে। সমাজ নিয়ত পরিবর্তনশীল। সুদীর্ঘ পথ পরিক্রমায় আমরা আজকের এই সমাজ ব্যবস্থায় এসে পৌঁছেছি। সমাজ বিকাশের স্তরকে যদি আমরা ভাগ করি তবে দেখতে পাই, প্রথমে ছিল 1 শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, 2 উদ্যান কৃষিভিত্তিক সমাজ, 3 পশুপালন সমাজ, 4 কৃষিভিত্তিক সমাজ, 5 শিল্পভিত্তিক সমাজ ও সর্বশেষ এবং পরবর্তী সমাজের নাম হচ্ছে শিল্প পরবর্তী সমাজ। আমরা এখানে আমাদের পার্ট 3 ও 4 শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, উদ্যান কৃষিভিত্তিক সমাজ ও পশুপালন সমাজ নিয়ে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ আমি 3টি ছবি দিয়েছি তোমাদের জন্য। শিকার ও খাদ্য ভিত্তিক সংগ্রহ ভিত্তিক সমাজের কিছু ছবি। মানুষের জীবনযাপন কেমন ছিল, মানুষের হাতিয়ারগুলো কেমন ছিল। এ সমাজকে যদি আমরা কয়েকটি বৈশিষ্ট্যে ভাগ করি তাহলে দাঁড়ায়, এ সমাজটি ছিল পৃথিবীর মূলত মানুষের আদিমতম অবস্থা, একেবারে প্রাচীন যে অবস্থা, আমি সেই অবস্থার কথা বুঝাচ্ছি। 2 দেখো, মানুষের কোনো স্থায়ী ঘর বাড়ি ছিল না, বন জঙ্গল গুহায় তারা বাস করত। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক সম্পদ প্রচুর ছিল, কিন্তু তারা সেটা ব্যবহার করতে জানতো না। 4 দেখো আমি লিখেছি বন জঙ্গল থেকে ফলমূল সংগ্রহ করত এবং এই কাজটি মেয়েরা করত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়াতো, যেহেতু তাদের কোনো স্থায়ী ঘর বাড়ি ছিল না।
পশু ও মাছ শিকার করত ছেলেরা, আর যদি শিকার না পেত তারা উপোস থাকত। গোষ্ঠীর যে শক্তিশালী লোকটি হতেন, যে শক্তিতে অনেক বেশি পারদর্শী ছিলেন, তিনি হতেন তাদের দলপতি। সাথে দেখো আমি লিখেছি, এ সময়ের উল্লেখযোগ্য হাতিয়ার ছিল খাঁচ কাটা বল্লম, মাছ ধরার হারপুন, হাড়ের তৈরি সুই ইত্যাদি। একটু আগেই আমি তোমাদেরকে সেই ছবিগুলো দেখিয়েছি। শীত ও রোদ বৃষ্টি থেকে বাঁচার জন্য ওরা প্রধানত গাছের ছাল, লতাপাতা ব্যবহার করত। আগের ছবিতে সেরকম একটি চিত্র দেখানো হয়েছে। আমি এখানে পয়েন্ট আকারে এই জিনিসগুলো বুঝিয়েছি এজন্য যে শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজের উপর যদি কখনো কোনো প্রশ্ন আসে, তখন তোমরা এভাবে পয়েন্ট আকারে পড়লে মুখস্থ করতে বা লিখতে তোমাদের জন্য সুবিধা হবে। এবারে আমি চলে যাচ্ছি উদ্যান কৃষিভিত্তিক সমাজ। এখানে একটি ছবির পাশে কয়েকজন লোক, তাদের কারো গায়ে কোনো কাপড় সেরকমভাবে নেই, কিছু কিছু হাতিয়ার দেখা যাচ্ছে, এগুলাও তাদের নিজস্ব তৈরি। উদ্যান কৃষিভিত্তিক সমাজের যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো আমি এখন তোমাদেরকে পর্যায়ক্রমে আলোচনা করব। এই সময় মানুষ খাদ্য উৎপাদন শুরু করে। আমাদের সমাজবিজ্ঞানীদের মতে এই সময় থেকে মেয়েরা কৃষিকাজ শুরু করে। ছেলেরা পশু শিকার করতে যেত, মৎস্য শিকার করতে যেত, আর মেয়েরা ঘরের আশেপাশে ফলমূল সংগ্রহ করে আনত। 3 নম্বরে আমি যেটা লিখেছি দেখো, মেয়েরা গম, বার্লি, মেটে আলু, কন্দ অনেক কিছু তারা সংগ্রহ করে আনত। এই সংগ্রহ করে আনার সাথে 4 নম্বরে দেখো আমি লিখেছি, সেই বীজগুলো তারা আশেপাশে ফেলে রাখত, সেখান থেকে চারা উঠত। চারা ওঠার যেই সূত্রপাত, সেই সূত্রপাতটাই কিন্তু উদ্যান কৃষিভিত্তিক সমাজের সূত্রপাত হয়। এখানে মেয়েরা কী করতো, তাদের আশেপাশে যেই পতিত জমিগুলো ছিল সেগুলোর মধ্যে এই বীজগুলো রুকিয়ে রাখতো, পুঁতে রাখার ফলে সেখানে আস্তে নতুন করে গাছ হতো এবং সেখান থেকে তারা আবার ফল পেত। তবে এদের একটা অন্যতম বৈশিষ্ট্য দেখো 5-এ লিখেছে, এরা প্রয়োজন যদি না হতো তাহলে এরা বেশি চাষ করতো না। 6 নম্বরে যখন ওরা বুঝতো যে ওরা ফসলটা পেকেছে, তখন পশুর চোয়ালের হাড়, আমাদের পশু আমরা দেখেছি বর্তমান সময়েও এই পশুর চোয়ালটা অনেক শক্ত হয়, এই হাড় দিয়ে তারা ফসল কাটত। এটা হচ্ছে আমার উদ্যান কৃষিভিত্তিক সমাজের বৈশিষ্ট্য। এখানে তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই উদ্যান কৃষিভিত্তিক সমাজের এখান থেকে একটি প্রশ্ন হতে পারে যে মেয়েরাই কৃষি ব্যবস্থা প্রচলন করে। তোমরা বিষয়টি দেখে রাখবে। একটু উন্নতির দিকে যাচ্ছি মনে হচ্ছে। এই পশুপালন সমাজে আমি তোমাদের জন্য কিছু ছবি দিয়েছি। এখানে পশুপালন সমাজের প্রধান পশু হিসাবে কুকুরকে ধরা হয়। কুকুর, এটাকে কেন বেছে নিয়েছে সেই সমাজের মানুষ? এরা অত্যন্ত পোষ মেনে যায় সহজে, এরা অত্যন্ত প্রহরী হয়, পাহারা দেয়, মানুষকে দেখে রাখে এবং সঙ্গী হয় মানুষের। বর্তমান সময়েও দেখা যায় কুকুর কিন্তু অনেক সঙ্গী প্রিয়, প্রহরী প্রিয় পশু। এই সমাজে মানুষ শুধু কুকুর না, ছাগল, ভেড়া, গাধা পোষ মানাতে শুরু করে। একসময় ছিল
যেটা আমরা দেখেছি শিকার ও খাদ্য সংগ্রহভিত্তিক সমাজে অথবা উদ্যান কৃষিভিত্তিক সমাজে মানুষ পশুগুলোকে জীবন্ত বধ করে খেয়ে ফেলত। কিন্তু সময়ের পরিক্রমায় আস্তে আস্তে মানুষ চিন্তা করলো যে ভেড়া, ষাঁড়, ছাগল, ঘোড়া, গাধা এদেরকে না মেরে যদি জীবন্ত রাখা যায় তাহলে আমরা পরবর্তী সময় এটাকে আমাদের প্রয়োজনে বধ করে খেতে পারবো। যা আমি 2 নম্বর বৈশিষ্ট্যে লিখেছি। দেখো, অনেক সময় ভেড়া, ষাঁড়, ছাগল, ঘোড়া, গাধা এনে না মেরে জীবন্ত ফেলে রাখতো, শিকার না পেলে এদের বধ করে খেত। 3 নম্বর আমি যেটা লিখেছি, ওদের আস্তে আস্তে ধারণার উন্নতি হয়, চিন্তার উন্মেষ ঘটে যে পশুকে যদি সাথে সাথে মেরে বধ করে খেয়ে না ফেলে হয় তাহলে আস্তে আস্তে পশুর সংখ্যা বেড়ে যাবে, মানুষের সম্পদের পরিমাণ বাড়বে। কারণ তুমি যদি একবারই সব কিছু নিয়ে নাও তাহলে তো তোমার পরবর্তী সময়ের জন্য হাহাকার তৈরি হবে, ক্ষুধা লাগবে। সেই জন্য তারা কি করলো, আস্তে আস্তে পশু শিকার করার পরেও কিছু পশু তাদের হাতে রেখে দিত, যেন পরবর্তী সময় যখন তারা আহরণ করতে পারছে না, শিকার করতে পারছে না, তখন যেন সেগুলো খেয়ে জীবনযাপন করতে পারে। এ সময়ের আরেকটা নতুন যেই বৈশিষ্ট্য, এখানে মুদ্রার কিন্তু প্রচলন ছিল না, মুদ্রা ছিলই না। এটা দ্রব্য বিনিময় করতো, পশুর পরিবর্তে পশু বা পশুর পরিবর্তে অন্য একটা জিনিস, এভাবে তারা মুদ্রা প্রচলন করত। আমি সর্বশেষ পশুপালন সমাজের বৈশিষ্ট্যটা বলছি। আদিম সমাজের মতো এরাও যাযাবর জীবনযাপন করত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হচ্ছে আমি ঘরে বসে শুধুমাত্র একটি বইয়ের সাহায্যে তোমাদেরকে আমার এই ক্লাসটি নেয়ার ব্যবস্থা করেছি। তোমরা যদি এতটুকু উপকৃত হও তাহলে আমি মনে করব আমার কাজ সার্থক হয়েছে। আর তোমরাও যদি এ থেকে কিছু নিতে পারো তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এবার চলো আমরা মূল্যায়নে চলে যাই। আমি এখানে 4টি প্রশ্ন রেখেছি তোমাদের সবার জন্য। আশা করি তোমরা আমার পাঠটি মনোযোগ সহকারে শুনেছ। এখানে আমি 1 নম্বরে দিয়েছি সমাজ বিকাশের স্তর কয়টি। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা ঠিকই বলেছ, সমাজ বিকাশের স্তর 6টি। এখন আসো, প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে বা প্রাগৈতিহাসিক যুগ কোনটি? তোমাদের মনে করতে একটু অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি তোমাদের। আমাদের যে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ, সেই সমাজটাকেই বলে প্রাগৈতিহাসিক যুগ। 3 নম্বরে প্রশ্ন হচ্ছে প্রস্তর যুগ কাকে বলে? একই উত্তর, প্রাগৈতিহাসিক যুগটিকেই আমরা প্রস্তর যুগ বলে অভিহিত করি। সর্বশেষ প্রশ্ন, হারপুন কি? হারপুন হচ্ছে, তোমাদের মনে হয় গুলিয়ে যাচ্ছে, আরও 2-3 বার পড়লে হয়তো তোমরা উত্তরগুলো মনে করতে পারবে। হারপুন হচ্ছে মাছ ধরার একটা যন্ত্র। তখন তো কোনো কিছু ছিল না, তখন তারা এই জিনিসগুলো নিজেরা হাতে বানাতো এবং সেগুলো দিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় কাজগুলো সমাধা করত। আশা করি এই প্রশ্ন সাথে আরও অন্য প্রশ্ন নিজেরা তৈরি করে বাসায় প্রস্তুত করবে। আজকে আমি তোমাদেরকে একটি ছোট্ট বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নিবে আশা করি। বাড়ির কাজ হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজের বৈশিষ্ট্যগুলো লিখো। আশা করি আমার ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে শুনেছ। সবাই বাসায় ভালো থাকবে, নিরাপদে থাকবে। আমরা সবাই সবার জন্য দোয়া করব।
এই কঠিন সময় যেন আমরা সুন্দর পড়ালেখার মাধ্যমে কাটিয়ে উঠতে পারি। ধন্যবাদ আমার ছাত্রীবৃন্দকে। আসসালামু আলাইকুম।